হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট 19-20 ফিজিক্সের সবগুলো কোশ্চেন সলভ করব একসাথে। বুয়েট 19-20 ফিজিক্স। ফার্স্ট কোশ্চেন হলো i প্লাস জে ভেক্টরের দিকে এ 2i প্লাস 3j ভেক্টরের উপাংশ নির্ণয় করো। আমরা ধরে নেই প্রথমে b ইকুয়াল টু i প্লাস জে, এটা b ধরে নেই। এখন কি বলছে, এ ভেক্টরের উপাংশ b এর দিকে এ ভেক্টরের উপাংশ কি হবে, b cos থিটা, a cos থিটা, a cos থিটা, এবং b এর দিকে এজন্য b এর দিকে একটা একক ভেক্টর। আমাদের এটা হচ্ছে অ্যান্সার, মানে হচ্ছে উপাংশ। এখন a cos থিটা কি হবে, a এর মান কত, a এর মান হচ্ছে b এর দিকে একক ভেক্টর কি হবে, আগে একক ভেক্টরটা লিখি, i প্লাস জে ডিভাইডেড বাই √2, ভেক্টর এবং ভেক্টরের মান। এখন a cos থিটার মান কত হবে, আমরা জানি কি a ডট b ইকুয়াল টু a b cos থিটা, সুতরাং a cos থিটা ইকুয়াল টু a ডট b ডিভাইডেড বাই মডুলাস অফ b, মানে b এর মান। এখন অ্যান্সার হচ্ছে i প্লাস জে ডিভাইডেড বাই √2 ইন্টু a ডট b কি হবে, a হচ্ছে i, 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 হচ্ছে 3, হ্যাঁ। আর নিচে ডিভাইডেড বাই b এর মান হচ্ছে এটা i প্লাস জে √2, সুতরাং এখান থেকে আমরা পাই 5/2, 3 আর 2 5, এবং √2 ইন্টু √2 হচ্ছে 2, i প্লাস জে। এখন আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 0.56 ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের ঘূর্ণন জড়তা নিরূপণ করো, স্কেলটিকে পাতলা রড হিসাবে বিবেচনা করো। এখন এই একটা রড, 1 মিটার রডের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এবং এখান থেকে 20 সেন্টিমিটার দূরে একটি লম্ব অক্ষ, 20 সেন্টিমিটার দূরে লম্ব অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। আমাদের ভরকেন্দ্র কোনটা, ভরকেন্দ্র হচ্ছে ঠিক মাঝ বরাবর হচ্ছে ভরকেন্দ্র, এখানে হচ্ছে 50 সেন্টিমিটার, এবং এই পাশেও 50 সেন্টিমিটার, সুতরাং এটা হচ্ছে 30 সেন্টিমিটার। এদিকে হচ্ছে 50 সেন্টিমিটার, এটা হচ্ছে ভরকেন্দ্র বা জি, এদিকে 50, এদিকেও 50 হবে, এদিকে 20, তাহলে এখানে 30 যোগ 20 হচ্ছে 50। এখন আমরা কি জানি, আই ইকুয়াল টু আই ভরকেন্দ্র প্লাস এম এইচ স্কোয়ার, সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে। এখন আইজি মান কত, আইজি হচ্ছে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক, ভরকেন্দ্র হচ্ছে মিডল পয়েন্ট হচ্ছে 1/12 ml স্কোয়ার প্লাস এম এইচ স্কোয়ার। এখন এম এর মান দেওয়া আছে, এম এর মান হচ্ছে 0.56, এল এর মান হচ্ছে 1 মিটার, আর এম এর মান 0.56 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে এই যে 30, ভরকেন্দ্র থেকে যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করবে সেই অক্ষের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, মানে 0.3 মিটার। এখান থেকে আমরা সলভ করলে পাই 0.097 কেজি মিটার স্কোয়ার। সরি, এখানে একটা ভুল করছি, এখানে 1/12 হবে, এখানে 1 হবে। অ্যান্সার এটাই, ক্যালকুলেশন করে দেখো। আমাদের পরের কোশ্চেন হলো, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, তৃতীয় ফোঁটা তখন মুখ থেকে বেরিয়ে আসে। এই অবস্থায় ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? এটা কিভাবে করব, এখানে আমাদের পানির কল এবং এটা ধরো ভূমি। এখন এখানে হচ্ছে তৃতীয় ফোঁটা, দ্বিতীয় ফোঁটা এখানে, এবং প্রথম ফোঁটা এখানে। প্রথম ফোঁটা যখন ভূমিতে, তৃতীয় ফোঁটা তখন এখানে, তাহলে দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়, এইটু নির্ণয় করতে হবে। এখন আমরা নির্ণয় করি, যখন প্রথম ফোঁটা সম্পূর্ণ পড়তে কত সময় লাগছে, ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা ওয়াই এর মান হচ্ছে 1, কারণ 1 মিটার, ভূমি থেকে 1 মিটার উচ্চতা। এখান থেকে টি ইকুয়াল টু আমরা পাই 0.45 সেকেন্ড, 0.45 সেকেন্ড, মানে প্রথম ফোঁটা এখান থেকে এই পর্যন্ত আসতে 0.45 সেকেন্ড মানে লাগছে। এখন এখান থেকে এই নির্দিষ্ট সময় পর পড়ছে, সুতরাং দ্বিতীয় ফোঁটা কতটুকু সময় অতিক্রম করছে,
দ্বিতীয় ফোঁটা এখান থেকে এইটুকু আসতে কতটুকু সময় অতিক্রম করছে? প্রথম ফোঁটা যেহেতু এখান থেকে এই পর্যন্ত আসছে 0.45 সেকেন্ডে নির্দিষ্ট সময় পর, দ্বিতীয় ফোঁটা একটা নির্দিষ্ট সময় পর পড়া শুরু করছে, তখন তৃতীয় ফোঁটা যখন পড়া শুরু করবে তখন এই অবস্থায় মানে উপরে সর্বোচ্চ পয়েন্টে। সুতরাং এই পর্যন্ত আসছে 0.45 ডিভাইডেড বাই 2 সেকেন্ড লাগছে, এবং এই থেকে এই পর্যন্ত আসছে 0.45 ডিভাইড বাই 2, কারণ মাঝখানে দুইটা গ্যাপ। সুতরাং আমরা লিখতে পারি এইটুকু কত, এইটুকু হচ্ছে দ্বিতীয় ফোঁটা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ওয়াই ড্যাশ লিখে এখানে হাফ ইন্টু 9.5 জিটি স্কোয়ার, ইউ তো 0 আর টি হচ্ছে 0.45 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাই 0.248 মিটার। সুতরাং ভূমি থেকে দূরত্ব কত? ভূমি থেকে এই পর্যন্ত দূরত্ব হবে, টোটাল ছিল 1 মিটার, 1 মাইনাস 0.248 বা 0.7519 মিটার। হ্যাঁ, এটাই অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 150 কেজি ভরের একটি ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল 0.01 সেকেন্ড। বলটির উপর ব্যাটের গড় বল কত? আমরা কি জানি, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, ঘাত বলের মতো। এখানে আমরা এফ ইন্টু টি এর মান কত? 0.01 সেকেন্ড অ্যান্ড এম কমন নিলাম, ভি মানে হচ্ছে শেষ বেগ। এখানে 12 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছে, 12 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে এবং পরে ফিরে আসছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। এখন ভি এর মান কি বসাবো? এদিকে আমরা পজিটিভ ধরে ভি এর মান প্লাস বসাই, মাইনাস ইউ এর মান তাহলে মাইনাস হবে, -12 হবে, কারণ এদিকে একটা প্লাস হলে আর একটা মাইনাস, পরস্পর বিপরীত দিকে। তাহলে মাইনাস, এই মাইনাস এবং -12 তাহলে প্লাস। এখান থেকে 20 প্লাস 12 ইকুয়াল টু 32 ইন্টু এম হচ্ছে 150 কেজি ডিভাইডেড বাই 0.01, এটা হচ্ছে গড় বল। এটা ইকুয়াল টু আসে 4.8 ইন্টু 10⁵ নিউটন। আমাদের পরের কোশ্চেন হচ্ছে প্রতিটি 2 ইন্টু 10⁻30 কেজি ভরে দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান এবং নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার। তাদের গতি ছিল নগণ্য। যখন তাদের 10⁹ কিলোমিটার, সংঘর্ষের সময় তারা দুটির বেগ কত হবে? তারা দুটির ব্যাসার্ধ দেওয়া আছে। এই কোশ্চেনের সলভের আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবে, এটা এখন সলভ করব না। আমাদের পরের কোশ্চেন হচ্ছে সমান দৈর্ঘ্য এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাত তারের সাহায্যে 45 ডিগ্রি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাপ করো। এখন এটা এভাবে আছে, এই একটা তার এবং তারা আনুভূমিকের সাথে 15 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 15 ডিগ্রি কোণ। নিচে এমজি মানে ভর, ট্রাফিক লাইট এমজি ভর ঝুলানো আছে। এখন এখান থেকে আমরা কি লিখব? এটা 15 ডিগ্রি হলে এই কোণটা কত? এই কোণটা নিশ্চয়ই হচ্ছে 75 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, 90 মাইনাস 15, এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। সুতরাং এদিকে একটা টান টি বল ক্রিয়া করছে, এদিকেও একটা টান টি বল ক্রিয়া করছে। এখন যেহেতু সাম্য অবস্থায় আছে 2, এখানে এই টান বলের এই বরাবর উপাংশ কত? উপরের দিকে উপাংশ কত? উপরের দিকে উপাংশ এটা হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি যেহেতু, সুতরাং উপরের দিকে উপাংশ টি কস 75 ডিগ্রি, টি হচ্ছে টান বল, এবং এটারও উপাংশ উপরের দিকে টি কস, সুতরাং দুইটা টি কস, 2t cos 75 ডিগ্রি ইকুয়াল টু এমজি। হ্যাঁ, এটা লিখতে পারি। আরেকটা জিনিস আমরা জানি ওয়াই ইকুয়াল টু কি? ইয়ংয়ের গুণ। আমরা আবার জানি ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, পীড়ন আবার টি বাই এ, পীড়ন আবার টি বাই এ মানে ফোর্স বাই ক্ষেত্রফল হচ্ছে পীড়ন, পীড়ন হচ্ছে ফোর্স বাই ক্ষেত্রফল, ফোর্স টি বাই এ অ্যান্ড বিকৃতি ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে বিকৃতি এক্স ধরে নিয়ে আমরা এক্স এর মান বের করবো। সুতরাং টি ইকুয়াল টু ওয়াই এ এক্স। এখন আমরা যে এই ইকুয়েশন পেয়েছি 2t cos 75 ইকুয়াল টু এমজি, এখানে 2 ইন্টু টি এর বদলে আমরা ওয়াই এ এক্স বসাই দিছি অ্যান্ড cos 75 ডিগ্রি ইকুয়াল টু এমজি। এখানে এম এর মান দেওয়া আছে 45 কেজি অ্যান্ড সবই জানা আছে। আমার ওয়াই এর মান দেওয়া আছে 2 ইন্টু 10 ইন্টু দি পাওয়ার 11
অ্যান্ড এর মান কত হবে? এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ ব্যাসার্ধ হচ্ছে 0.5 সেন্টিমিটার, এখানে পাই আর স্কোয়ার, এটা গোলাকার, এটা গোলাকার প্রস্থচ্ছেদ এভাবে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে 0.5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে। তারপর আমরা এক্স এর মান পাবো 5.42 ইন্টু 10⁻5, যেহেতু এটা বিকৃতি, এর কোনো একক নাই, এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে পৃথিবী পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণু কয়টি? একটি। বেগ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান। ভূপৃষ্ঠে তার বেগ কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার আরএমএস বেগ তত বেগ। যদি নাইট্রোজেন অণুটি অন্যান্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরের দিকে উঠে, তাহলে অণুটি কত উচ্চতায় উঠবে? দেওয়া আছে নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 4.65 ইন্টু 10⁻6 কেজি অ্যান্ড বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10⁻23। এখন এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে এই উচ্চতায় উঠে, আমরা ধরে নিই এই উচ্চতায় উঠে। এখন আমরা জানি কি 3 আরএমএস বেগ কেন লিখবো? কারণ হচ্ছে আমাদের বলা আছে ভূপৃষ্ঠে তার বেগ হচ্ছে আরএমএস বেগ, সুতরাং ভূপৃষ্ঠে তার বেগ যদি ভি হয়, তাহলে √3RT ডিভাইডেড বাই এম। এম হচ্ছে আণবিক ভর। হ্যাঁ, এম হচ্ছে আণবিক ভর। আণবিক ভর মানে কি? মানে এন এ সংখ্যক অণুর ভর। এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। 6.02 ইন্টু 10⁻23টি অণুর ভর হচ্ছে এম। এখন আমাদের একটা অণুর ভর দেওয়া আছে 3R2 ডিভাইডেড বাই একটা অণুর ভর ইন্টু এটাই তো হওয়ার কথা। এম হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, একটা অণুর ভর WN2 এটা দেওয়া আছে, সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর হচ্ছে এম। এখান থেকে আমরা ভি এর মানটা জানি। এখন আবার আর বাই এন এ হচ্ছে কি? বোলসম্যান ধ্রুবক। আর বাই এন এ হচ্ছে বোলসম্যান ধ্রুবক, সুতরাং আমরা এখানে এটা লিখবো 3KT আর বাই এন এ, এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক, ডিভাইডেড বাই 3KT ডিভাইডেড বাই WN2। এটা হচ্ছে আমাদের ভি মানে বেগ ভূপৃষ্ঠে। এখন যখন এই ভূপৃষ্ঠের এই প্রান্তে আছে, আমরা জানি না কিন্তু যে কত উচ্চতায় উঠবে। আমরা যে বিভব শক্তি ইউজ করি এমজিএইচ, বিভব শক্তি যে এমজিএইচ ইউজ করি, এটা কিন্তু ঠিক না। এটা কখন ঠিক? যখন জি কনস্ট্যান্ট, কিন্তু আমরা জানি না যে কত উচ্চতা উঠবে। যদি অনেক উপরে উঠে যায়, তখন তো এই এমজিএইচ খাটবে না। সুতরাং আমরা জেনারেলি ইউজ করব শক্তি সংরক্ষণশীলতা নীতি। যখন এই পজিশনে, তখন তার এটা হচ্ছে আর ব্যাসার্ধ পৃথিবীর, যখন এই পজিশনে মানে ভূপৃষ্ঠে, তখন তার মোট শক্তি কত? হাফ mv² হচ্ছে গতিশক্তি, হাফ প্লাস বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি GM ডিভাইডেড বাই আর। যখন এই পজিশনে, আমরা জানি না কত উচ্চতায় উঠবে, এজন্য এটা ইউজ করছি। যদি জানতাম যে 12 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার, তাইলে আমরা এমজিআইসি ইউজ করতাম, কিন্তু তাও করা ঠিক না। কারণ হচ্ছে এটা হচ্ছে জেনারেল। যখন আর মানে এইচ অনেক বড় হয়ে যায়, তখন এই সূত্র খাটবে, ছোটোর জন্য এই সূত্র খাটবে। সুতরাং আমরা এটা ইউজ করব, বিভব শক্তি এমজিএস ইউজ না করে। যখন এই উচ্চতায় উঠবে, যখন এখানে এই উচ্চতায় উঠবে এই পজিশনে, তখন তার গতিশক্তি থাকবে না। কারণ কত উচ্চতায় উঠবে? 0 হয়ে যাবে, তখন মানে ভি 0 হয়ে যাবে, বেগ 0 হয়ে যাবে, তার মানে গতিশক্তি 0। সুতরাং ওই পজিশনে আমার বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে আর প্লাস এইচ। হ্যাঁ, এই পজিশনে এখান থেকে আর প্লাস এইচ দূরত্ব। এখানে এম জানি, এম হচ্ছে এটা ওই অনুর 4.65 ইন্টু 10⁻26। ভি হচ্ছে এটা 3KT, কে জানি, WN2 জানি, অ্যান্ড মাইনাস জি জানি, পৃথিবীর ভর। এই এম হচ্ছে পৃথিবীর ভর, এই এম পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, আমরা এটা জানি। আর এই এম হচ্ছে একটি অনুর ভর 4.65, সবই তো জানা। এখান থেকে আমরা এইচের মানটা বের করবো। আর জানি পৃথিবীর ব্যাসার্ধ আর কত? আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। এখানে আমরা সবই জানা, শুধুমাত্র এইচের মানটা বের করব। এইচের মানটা আমরা পাই 12.457 কিলোমিটার, এত উচ্চতায় উঠবে। এটাই আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। আমাদের পরের কোশ্চেন হচ্ছে 0.1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে। যখন কণাটি সাম্য অবস্থা থাকে, তখন তার গতিশক্তি 8 ইন্টু 10⁻³ জুল। কণাটির কম্পনের আদিদশা 45 ডিগ্রি হলে এর গতির সমীকরণ বের করো। এখন গতির সমীকরণ আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা।
ডেল্টা হচ্ছে আদি দশা দেওয়া আছে 45, এটা জানি π/4, অ্যান্ড এও জানি, এ হচ্ছে 0.1 বিস্তার, 0.1 মিটার বিস্তার, অ্যান্ড ওমেগা জানি না, এখন ওমেগা বের করতে হবে। আর একটা ওমেগা বের করার জন্য আমাকে হিন্টস দেওয়া আছে 0.1 কেজি হচ্ছে এম, এবং যখন সাম্য অবস্থায় থাকে তখন তার গতিশক্তি হচ্ছে 8 × 10⁻³ সাম্য অবস্থায় মানে কি, যখন ভি সর্বোচ্চ, সাম্য অবস্থায় মোট শক্তি হচ্ছে ½ k² মোট গতিশক্তি। সাম্য অবস্থায় কোনো বিভব শক্তি থাকে না, এজন্য সাম্য অবস্থায় গতিশক্তি হচ্ছে ½ ka² 8 × 10⁻³ জুল। সাম্য অবস্থায় ½ ka² হচ্ছে মোট শক্তি, এবং এইটি হচ্ছে সম্পূর্ণ গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি থাকে না। সুতরাং ½ ka² তো সব সময় যে কোনো পয়েন্টে ½ ka² হচ্ছে আমাদের মোট শক্তি, কিন্তু সাম্য অবস্থায় বিভব শক্তি থাকে না, সুতরাং সাম্য অবস্থায় মোট শক্তি মোট গতিশক্তি। সুতরাং এটা এখান থেকে আমরা কি লিখতে পারি, ½ k কি m ω² ইন্টু a² 8 × 10⁻³। হ্যাঁ, এটা লিখতে পারি। এখন আমরা এম জানি, এম হচ্ছে 0.1 কেজি, অ্যান্ড এ জানি, এ হচ্ছে 0.1 মিটার, হাফ জানি। এখান থেকে আমরা ওমেগাটা বের করব। ওমেগা আমরা পাই 4 রেডিয়ান/সেকেন্ড, 4 রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাদের গতি সমীকরণ বের করবো। গতি সমীকরণ হচ্ছে এটা, y = এর মান হচ্ছে 0.1 ইন্টু সাইন ওমেগা হচ্ছে 40 প্লাস আদি দশা 45 ডিগ্রি মানে π/4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ, 0.1 সাইন 40 প্লাস π/4। আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, 0.1 সাইন π/100t - x/7.5 একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, যা 10⁻³ কিলোগ্রাম/মিটার কিউব ঘনত্বের একটি মাধ্যমের মধ্য দিয়ে চলমান, প্রতি একক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরঙ্গ শক্তি নির্ণয় করো। আমাদের বের করতে বলছে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরঙ্গ শক্তি এবং প্রতি একক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে। প্রতি একক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরঙ্গ শক্তিকে, এটাই তো হচ্ছে আমাদের তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতার সংজ্ঞা মতে এটা। তাহলে তরঙ্গের তীব্রতা বের করতে হবে। তীব্রতা বের করব কীভাবে, আমরা জানি তীব্রতা = 2ρv π² a² f²। এখানে 2 রো জানি, রো হচ্ছে দেওয়া আছে 10⁻³ কিলোগ্রাম/মিটার কিউব, অ্যান্ড ভি হচ্ছে তরঙ্গের বেগ, অ্যান্ড এ কত, এ হচ্ছে তরঙ্গের বিস্তার হচ্ছে 0.1। সুতরাং আমাদের জানা লাগবে ভি জানা লাগবে এবং এফ জানা লাগবে। এই ইকুয়েশন থেকে আমরা মূল ইকুয়েশন কি, y = a সাইন ওমেগা t প্লাস -kx, এখানে মাইনাস আছে, মাইনাস লিখবো। এখান থেকে আমরা পাই, এটার সাথে যদি তুলনা করি, ওমেগা = 100π। এখানে ওমেগা = 100π, কারণ এই পাই এ পাশে গুণ হয়ে যাবে। এখান থেকে ওমেগা = আমরা কি জানি, 2πf = 100π। এখান থেকে f = 50 হার্টজ/π, f = 50 হার্টজ/π। এখন আর একটা, এখান থেকে কে এর মান কত, কে হচ্ছে x এর সহগ, কে = পাই আমরা এখানে মাইনাস আছে, সুতরাং মাইনাসটা নিব, π/7.5। এখন কে = আবার কি জানি, 2π/λ, 2π/λ = π/7.5। এখানে পাই ক্যান্সেল, এখান থেকে ল্যামডা = আমরা পাই 7.5 × 2 = 15 মিটার, এটা ল্যামডা। তাহলে ভি = কি, f λ, f = 50 হার্টজ, 50 × 15। সুতরাং এখান থেকে আমরা ভি পাই, ভি = 50 × 15 750, ভি = 750 মিটার/সেকেন্ড পাই। এখন আমাদের বের করব আই = 2 এবং রো কত, 10⁻³ 2 রো, অ্যান্ড ভি কত, ভি = 750 ইন্টু পাই তো 3.1416 ইন্টু এর মান হচ্ছে 0.1, এর মান হচ্ছে 0.1 π² a² ইন্টু f², এফ এর মান হচ্ছে 50, এফের মান হচ্ছে 50। এটা যদি আমরা সলভ করি তাহলে আই এর মান পাই আমরা 370.5
11 ওয়াট পার মিটার স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে একটি প্রত্যাগামী ইঞ্জিন তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে, মানে 1/6 অংশ কাজে রূপান্তর করে, যে পরিমাণ তাপ সে গ্রহণ করে তার 1/6 অংশ কাজে রূপান্তর করে। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। এখন প্রথমে আমরা কি করব, প্রথমে 1/6 অংশকে কাজে রূপান্তর করে, সুতরাং আমাদের কর্মদক্ষতা হচ্ছে 1/6 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এখানে T2 হচ্ছে আমাদের গ্রাহক এবং T1 হচ্ছে উৎস, সুতরাং আমরা এইটা লিখতে পারি। এবং পরবর্তীতে কি বলছে, যখন গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমানো হয় তখন কর্মদক্ষতা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে কর্মদক্ষতা 1/6 ইন্টু 2 ইকুয়াল টু 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমে গেছে বা T1। এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/3 ইকুয়াল টু 1 মাইনাস এখানে T2/T1, এই T1 ভাগ করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 62/T1। হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি 1/3 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 সমান কী লিখতে পারি, 1 মাইনাস T2/T1 ইকুয়াল টু আবার 1/6 এবং এই প্লাস 62/T1। এখান থেকে আমরা পাই T1 ইকুয়াল টু 372 কেলভিন। T1 হচ্ছে আমাদের উৎস, আমাদের চাইছে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে গ্রাহকের তাপমাত্রা হবে T2, 1 মাইনাস T2/T1। এখান থেকে আমরা গ্রাহকের তাপমাত্রা বের করব। T1 ইকুয়াল টু 372 লিখবি। এখান থেকে যদি আমরা গ্রাহকের তাপমাত্রা বের করি, 1 মাইনাস 1/6 5/6 ইন্টু 372 ইকুয়াল 310, T2 ইকুয়াল টু 310 কেলভিন। এটা হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা। আমাদের পরের কোশ্চেন হচ্ছে একটি ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার এবং এর মধ্যে রাখা 10টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে। মানে একটা ধারক আছে, এই একটা ধারক, এর মাঝে এই একটা তেলের ফোঁটার মাঝে ইলেকট্রন হচ্ছে 10টি ইলেকট্রন, সুতরাং এর চার্জ ইকুয়াল টু -10 ই হচ্ছে ইলেকট্রন চার্জ, নেগেটিভ চার্জ। এখন 10টি ইলেকট্রনের ফোঁটা আছে, নিচের দিকে তার কাজ করছে mg এবং উপরের দিকে আমরা চাই যেটা সাম্য অবস্থা থাকুক, ভারসাম্য রক্ষা করা। উপরের দিকে একটা বল লাগবে, সেই বলটা হবে QE তড়িৎ বল, F সমান QE তড়িৎ বল। এখন mg ইকুয়াল টু QE, এখানে E হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, m হচ্ছে 10টি ইলেকট্রনের ভর আর 10টি ইলেকট্রনের ভর। mg ইকুয়াল টু কিউ, ই ইকুয়াল টু কি V/D, ডি হচ্ছে কত, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 মিলিমিটার। হ্যাঁ, এখান থেকে আমরা পাই V ইকুয়াল টু mg d ডিভাইডেড বাই কিউ। হ্যাঁ, এখানে কোশ্চেনে এই জিনিসটা দেওয়া ছিল, তেলের ফোঁটার ভর হচ্ছে 3 × 10⁻16 কেজি, এটা কোশ্চেনে দেওয়া ছিল। সুতরাং এম এর মান বসাবো 3 × 10⁻16 কেজি ইন্টু 9.8 ইন্টু ডি হচ্ছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার হচ্ছে 5 × 10⁻3, ডি হচ্ছে আমাদের এটার মধ্যবর্তী দূরত্ব। অ্যান্ড ই ইকুয়াল টু V/D লেখা যায়, ডিভাইডেড বাই কিউ হচ্ছে 10টা ইলেকট্রনের ভর, 10 × 1.6 × 10⁻19। হ্যাঁ, এটা সলভ করলে আমরা পাই 9.1875 ভোল্ট। এটাই আমাদের বিভব পার্থক্য। এই বিভব পার্থক্য দিলে তেলের ফোঁটাটা এখানে সাম্য অবস্থা থাকবে বা ভারসাম্য রক্ষা করতে থাকবে। পরের কোশ্চেন হচ্ছে এই সার্কিট কোশ্চেন। এই সার্কিট কোশ্চেনে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, পুরো একটা কোশ্চেনের সলভ নিয়ে একটা ভিডিও করা আছে, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। পরের কোশ্চেন হচ্ছে এটা, ABCD একটি বর্গক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10√2 সেন্টিমিটার, বি ও ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। এখন ABCD একটি বর্গক্ষেত্র দেওয়া আছে যার কর্ণের দৈর্ঘ্য, মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10√2 সেন্টিমিটার। সুতরাং আমরা কি লিখতে পারি, A√2 ইকুয়াল টু 10√2।
এ যদি আমাদের বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য যদি আমার এ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2, এটা বর্গক্ষেত্র। সুতরাং এ মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন আমার নির্ণয় করতে হবে বি এবং ডি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান এবং দিক। এখন বি এবং ডি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কী হবে? প্রথম এটা হচ্ছে ওয়ার 1 এবং এটা হচ্ছে ওয়ার 2 লিখি। এখন বি বিন্দুতে কী হবে? বি বিন্দুতে ওয়ার 1-এর জন্য কোন দিকে হবে? এভাবে এইদিকে যদি আমরা আই তো এইদিকে, সুতরাং এটা হচ্ছে আই এর দিকে নিচের দিকে। সুতরাং বি বিন্দুতে এই তারের জন্য নিচের দিকে, এই তারের জন্য বি বিন্দুতে নিচের দিকে। বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু এই তারের জন্য প্রথমে μ0 I ডিভাইডেড বাই 2 পাই অ্যান্ড ডি কত? ডি হচ্ছে টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার। সুতরাং এটা হচ্ছে a/2 মানে 5 সেন্টিমিটার, 5 × 10⁻² মিটারে নিব। হ্যাঁ, এটা হচ্ছে তার 1-এর জন্য। এখন 2-এর জন্য কোন দিকে? 2-এর জন্য আমাদের তো আমাদের কারেন্ট হচ্ছে এই দিকে, সুতরাং এটা উপরের দিকে হবে। কারেন্ট যদি এই দিকে নিই তাহলে উপরের দিকে হবে। এই তারের জন্য উপরের দিকে আমরা নেগেটিভ ধরি, μ0 × 5, এখানে আই এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এখানেও 10 সেন্টিমিটার, এটু হচ্ছে 5 সেন্টিমিটার, 5 × 10⁻²। এখন বি পয়েন্টে যে এইটার জন্য এইদিকে কেন হয়েছে এটা কিভাবে দেখাবো? এই তো এটা যদি আমাদের কারেন্টের দিক হচ্ছে এইদিকে, সুতরাং এই যে ঘুরে আবার উপরের দিকে আসতেছে, এই যে উপরের দিকে আসতে। সুতরাং বি পয়েন্টে এই ওয়ারের জন্য উপরের দিকে এবং এই ওয়ারের জন্য নিচের দিকে। এখন উপরের দিকের মান বেশি নাকি নিচের দিকের মান বেশি? এখানে আছে সবই তো সেম, এখানে 3 এখানে 5, সুতরাং 5-এরটা মান বেশি। 5 মানে হচ্ছে এই তারের জন্য হচ্ছে উপরের দিকে, এই তারের জন্য উপরের দিকে। বি পয়েন্টে এই তারের জন্য উপরের দিকে, সুতরাং লব্ধি হবে উপরের দিকে। বি পয়েন্টে লব্ধি উপরের দিকে মানে ডট। এই দুটার এখানে আমরা মাইনাস আসে দেখি। এখন বি পয়েন্টটা হচ্ছে এটা। এখন আর বলছে আমাদের ডি বিন্দুতে কী হবে? ডি বিন্দুতে আমাদের এই তারের জন্য উপরের দিকে, এই 1 নম্বর তারের জন্য উপরের দিকে এবং 2 নম্বর তারের জন্য নিচের দিকে, 2 নম্বর তারের জন্য নিচের দিকে। এখন বড় হচ্ছে এই তারের জন্য বড়, সুতরাং এক্ষেত্রে হবে μ0 × 5 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু একই 10⁻²। এটা হচ্ছে এই তারের জন্য হচ্ছে এইটা হচ্ছে a/2 মানে 5 সেন্টিমিটার অ্যান্ড এটা হচ্ছে μ0 I/2πd মাইনাস পরস্পর বিপরীত দিকে যেহেতু, এটার জন্য 3 ডিভাইডেড বাই 2 পাই 5 × 10⁻²। এখন এখানে বড় কোনটা? এটা বড়, তাহলে এইটা যেদিকে হবে মানে 5 এম্পিয়ার বড়, সবই তো সেম। সুতরাং 5 - 3, সুতরাং এইটা বড়, এইটা যেদিকে হবে সেই দিকে হবে লব্ধি। এখন 5 এম্পিয়ার কোন দিকে? এদিকে যদি আমরা থাকে তাহলে এই তো নিচের দিকে। সুতরাং ডি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র মান এটা সমানই হবে, সুতরাং এক্ষেত্রে দিক হবে ক্রস। এখন এখানে যদি আমরা সলভ করি তাহলে পাই দুইটার ক্ষেত্রেই মান সেম, 10⁻6 টেসলা। এখানে নেগেটিভ আসবে, কিন্তু আমরা দিক যেহেতু নেগেটিভ দিয়ে শুধুমাত্র দিক বুঝাইছি, সুতরাং এখানে আমরা ডট দিয়ে বুঝাবো শুধু এটা নেগেটিভ। এবং এটার মান 8 × 10⁻6 টেসলা এবং এটার দিক হচ্ছে ক্রস। ক্রস মানে হচ্ছে তল বরাবর উপরের দিকে এবং এইটার লব্ধি হচ্ছে তল বরাবর নিচের দিকে। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, এটা একটি কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা ফাই অ্যাজ এ ফাংশন অফ টি 3t³ + 4t² + 2t - 5 ওয়েবার রূপে প্রকাশ করা যায়। যদি কুণ্ডলীর রোধের মান 5 ওহম হয় তাহলে t = 4 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। এখন আমরা কি জানি? আমরা ফ্যারাডের সূত্র অনুসারে জানি E = -dφ/dt। এখন মাইনাস দেওয়ার দরকার নেই আসলে, কারণ হচ্ছে এটা যেটা নেগেটিভ আসে মানে হচ্ছে দিক বোঝায়, মানে দিক, সুতরাং মাইনাস আমরা দিব না। সুতরাং এর মান নিব, মান = d/dt/φ। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, 3t³ d/3t³ + 4t² + 2t - 5। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে 3 বাইরে আসবে ইন্টু 3
টি স্কোয়ার প্লাস 4 ইন্টু 2t প্লাস 2, এখান থেকে আসে 9t স্কোয়ার প্লাস 8t প্লাস 2। এখন বলছে t ইকুয়াল টু 4 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে হবে। তাহলে t ইকুয়াল টু 4 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎচালক শক্তি কী হবে? 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 8 ইন্টু 4 প্লাস 2, এখানে আসে আমাদের 178 ভোল্ট। এখন এখান থেকে আমরা তড়িৎ প্রবাহের মান I ইকুয়াল টু E/R, ই হচ্ছে ভোল্ট, 178 ভোল্ট বিভব ডিভাইড বাই আর মান কত? আর হচ্ছে 5 ওহম হচ্ছে আমাদের কুণ্ডলীর রোধের মান 5। সুতরাং এটাই আমাদের অ্যান্সার, 178 ডিভাইড বাই 5, 178 ডিভাইড বাই 5 ভোল্ট, নিচে হচ্ছে ওহম। সুতরাং অ্যান্সার আসবে আমাদের আই যেহেতু এম্পিয়ার আসবে, 178 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 35.6 অ্যাম্পিয়ার, এটা পয়েন্ট। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 0.2 মিটার এবং এটি গ্লাসের তৈরি, যার প্রতিসরণাঙ্ক 1.5, এটিকে 1.33 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট পানিতে ডুবালে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন নির্ণয় করো। এখন ফোকাস দূরত্ব হচ্ছে 0.2 এবং গ্লাসের তৈরি, যার প্রতিসরণাঙ্ক 1.5। সুতরাং ইনিশিয়ালি 1/0.2 লেন্স মেকারের সমীকরণ 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1। মিউ হচ্ছে ইনিশিয়াল মানে বায়ুতে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন যখন পানিতে নির্ণয় করো তখন ধরি ফোকাস দূরত্ব হচ্ছে এফ, পানিতে ক্ষেত্রে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। সুতরাং এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হবে 1.5 ডিভাইডেড বাই ওয়াটার, 1.5 ডিভাইড বাই সারাউন্ডিং, এটা হচ্ছে লেন্সের ডিভাইড বাই সারাউন্ডিং হচ্ছে মানে পানিতে নিলে 1.33, বায়ুতে এখানে 1 ছিল নিচে, মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এখন 1 নং ইকুয়েশন বিয়োগ 2 নং ডিভাইডেড বাই 2 নং ইকুয়েশন যদি করি তাহলে আমাদের আসে এফ ডিভাইডেড বাই 0.2 ইকুয়াল টু 3.911। এখন এখানে যদি 0.2 এর সাথে গুণ করে দিই তাহলে আসে 0.78, এফ ইকুয়াল টু 0.78। সুতরাং পানিতে এই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 0.782 আসে, 0.782 মিটার। এখন আমার পরে কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্স। আমার চ্যানেলে থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্সের টপিক্স নিয়ে একটা আলাদা প্লে লিস্টই আছে, অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো এই কোশ্চেনে সলভ করা আছে, সেটা ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো। সুতরাং এখন এটা সলভ করছি না, আমি ভিডিওটার ডিসক্রিপশন নিচে দিয়ে দেবো এবং এই কোশ্চেনও সলভ করা আছে আলাদা ভিডিওতে, একটা ভিডিওতে শুধু এই কোশ্চেনই সলভ করা। এখন পরের কোশ্চেন, এখন আমাদের এই কোশ্চেন হচ্ছে একটি স্থির কাঠামো এস এর স্বর্ণের ঘনমাত্রা দেওয়া আছে এত, চলমান কাঠামো এস ড্যাশে অবস্থানরত একজন পর্যবেক্ষকের কাছে স্বর্ণের ঘনত্ব কত হবে যদি চলমান কাঠামোর বেগ এক্স অ্যাক্সিস বরাবর, শুধু এক্স অ্যাক্সিস বরাবর বেগ আছে আর কোনো অ্যাক্সিস বরাবর নাই, 0.9c হয়। এখন আমরা জানি কি রো ইকুয়াল টু এম বাই বি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এম ইকুয়াল টু গতিশীল কাঠামো এম ইকুয়াল টু স্থির কাঠামোর এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন যেহেতু এটা থ্রি ডাইমেনশন বলতে এখানে একটা যেহেতু এটা স্বর্ণ একটা 3 ডাইমেনশন XYZ, আয়তন হচ্ছে XYZ, শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর শুধুমাত্র যেহেতু বেগ থাকবে, সুতরাং এক্স অ্যাক্সিস বরাবরটার জন্য 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা জানি কি এল ইকুয়াল টু এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এক্স ইকুয়াল টু এক্স নট লিখি, কারণ YZ তো কনস্ট্যান্ট, সো এভাবে না লিখলে এভাবে লিখি। এটা আমরা রো ইকুয়াল টু এম বাই ভি, এম ইকুয়াল টু এম নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু কি 3 ডাইমেনশন যেহেতু XYZ অ্যাক্সিস বরাবরই তার কিছু না কিছু মানে দৈর্ঘ্য থাকবে, লেন্থ থাকবে, ওয়াই অ্যান্ড জেড লেন্থ তো স্থিরই থাকবে, কারণ ওয়াই এবং জেড অক্ষ বরাবর কোনো তার গতি নেই, গতি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর। সুতরাং এক্স অ্যাক্সিস বরাবর তার গতিশীল দৈর্ঘ্য হবে এক্স √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই এক্স হচ্ছে এক্স নট মানে স্থির অবস্থায়, কারণ আমরা জানি এল ইকুয়াল টু এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে
এক্স নট, এটা ইকুয়াল টু কী লিখতে পারি, এই এম নট অ্যান্ড এক্স নট ওয়াই জেড, এবং এই দুইটা গুণ হয়ে যাবে ইন্টু 1/, এ স্কোয়ার উঠে যাবে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এম নট বাই এক্স নট ওয়াই জেড কি, এটা হচ্ছে আমাদের ঘনত্ব, হচ্ছে স্থির অবস্থার ঘনত্ব, 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট থাকবে না, কারণ এই দুইটা, এইটা এবং এইটা গুণ হয়ে আর রুট থাকবে না। এখন রো নট কত ছিল, এটা এখানে সলভ করি। সুতরাং রো গতিশীল অবস্থায় রো নট হচ্ছে 19.3 ইন্টু 10⁻³ 19.3 ইন্টু 10⁻³ ইন্টু 1/1 মাইনাস ভি স্কোয়ার 0.9 সি ডিভাইড বাই সি, সি কাটা যাবে 1 মাইনাস 0.9 স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে পাই আমরা 101.578 ইন্টু 10⁻³ কিলোগ্রাম পার মিটার কিউব। এটা আমাদের অ্যান্সার। এটা কীভাবে প্রতিপাদনটা তো বুঝছো। আমাদের এখন কোশ্চেন হচ্ছে, যখন 250 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো একটি ফটোসেলের ক্যাথোডে আপতিত হয় তখন নিবৃত্ত বিভব হয় 4 ভোল্ট, যদি আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য 300 ন্যানোমিটার হয়। প্রাথমিক অবস্থায় 250 ছিল, পরবর্তীতে 300 ন্যানোমিটার হয়, তাহলে নিবৃত্তি বিভব কত হবে, এটা নির্ণয় করতে হবে। ফটোসেলের ক্রিয়াকৌশলে আমরা দেখছি, এটা যদি আপতিত আলোর শক্তি হয় তাহলে কিছু পরিমাণ শক্তি এখানে কার্য অপেক্ষক, মানে শোষণ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অতিক্রম করা লাগবে যদি গতিশক্তি পেতে হয়। এখানে আমরা গতিশক্তি বা নিবৃত্তি বিভব পাবো। গতিশক্তি হচ্ছে কে ম্যাক্স বা নিবৃত্তি বিভব পাবো, এটা কে ম্যাক্স ইকুয়াল টু ইভি, এটা হচ্ছে নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু নির্দিষ্ট পরিমাণ কার্য অপেক্ষক প্লাস ইভি। এখন ই ইকুয়াল টু আবার এইচ সি বাই ল্যামডা, প্রথম অবস্থায় এইচ সি ডিভাইড বাই ল্যামডা 1 ইকুয়াল টু ফাই, তো দুই ক্ষেত্রেই সেম, মানে কার্য অপেক্ষক প্লাস ই ভি1। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা 2 ইকুয়াল টু ফাই প্লাস ই ভি2। এখন 1 নং ইকুয়েশন দিয়ে 2 নং ইকুয়েশন দিয়ে আমরা বিয়োগ দিই, তাহলে ফাই ক্যান্সেল যাবে, তাহলে ই ভি1 মাইনাস ই কমন নিলে ভি2 ইকুয়াল টু এইচ সি 1 বাই ল্যামডা 1 মাইনাস 1 বাই ল্যামডা 2। এখানে ভি1 হচ্ছে আমাদের 4 ভোল্ট, আর ল্যামডা 1 হচ্ছে 250 ন্যানোমিটার এবং ল্যামডা 2 হচ্ছে 300 ন্যানোমিটার। এখানে মিটার নিব। এইচ ইকুয়াল টু এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, সবই জানি। ভি1 হচ্ছে 4 ভোল্ট, সুতরাং এখানে ভি2 আমরা বের করতে পারবো। ভি2 ইকুয়াল টু 3.18 ভোল্ট। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, টেরাস্ট্রিয়াল আইসোটোপ 8.60 মাইক্রোকুরি পরিমাণ একটি ডোজ একজন রোগীকে ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হলো। আইসোটোপের অর্ধায়ু 3 ঘন্টা বা 3 আওয়ার। আইসোটোপটির কতগুলো আদি নিউক্লিয়াস ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হয়েছিল, মানে ইনজেকশনের মাধ্যমে কতগুলো দেওয়া হয়েছিল, কতগুলো নিউক্লিয়াস তার ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়েছিল। আমরা কি জানি, আমরা জানি নিউক্লিয়াসের মানে পরিবর্তনের হার ইকুয়াল টু ল্যামডা এন, আদি ল্যামডা এন। এখন ল্যামডা ইকুয়াল টু কি, ল্যামডা ইকুয়াল টু আবার কি জানি, লন 2 ডিভাইডেড বাই অর্ধায়ু। এখানে লন 2 ডিভাইডেড বাই অর্ধায়ু হচ্ছে 3 আওয়ার, 3 ইন্টু 3600 বা 336 এত হচ্ছে আমাদের সেকেন্ডে নিছি। এখান থেকে আমরা ল্যামডা এর মানটা পাবো। এই ল্যামডা এর মান এখন এখানে বসাই দিব। ডিএন বাই ডিটি হচ্ছে 8.60 মাইক্রোকুরি, মানে হচ্ছে ডিকেস পার সেকেন্ড। মাইক্রোকুরির একক হচ্ছে ডিকেস পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ধ্বংস হয়। এখন 8.60 মাইক্রোর জন্য 10⁻6 অ্যান্ড 20 থেকে আমাদের ডিকেস পার সেকেন্ড নিতে হলে 3.7 ইন্টু 10⁻10 নিতে হবে, সব এসআই এককে, 20-তে রাখা যাবে না, ডিকেস পার সেকেন্ড নিতে হবে। 3.7 ইন্টু 10⁻10, ল্যামডার মান জানি লন 2 ডিভাইডেড বাই 3 আওয়ার ইন্টু এন। এন হচ্ছে আদি নিউক্লিয়াস সংখ্যা, এখান থেকে আমরা এন বের করব। এখান থেকে আমরা এন ইকুয়াল টু পাই 4.958 ইন্টু 10⁻9 ইন্টু 10⁻90। সুতরাং এটা হচ্ছে আমাদের আদি অবস্থায় এতটুকু, এই কয়টি
নিউক্লিয়াস ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়েছিল। এখন আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা, অ্যান্ড এই কোশ্চেনটারও একটা আলাদা ভিডিও করছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি। টোটাল শুধু এই প্রবলেমটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, এটা ওই ডিসক্রিপশন থেকে দেখে নিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। 2019-20 সবগুলো কোশ্চেন আমি সলভ করে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।